এই ভিডিওতে আমরা শিখব আয়নীকরণ শক্তির A to Z। তোমাদের এসএসসি পরীক্ষায় আয়নীকরণ শক্তি যা কিছু আসবে সব কিছুই এই ভিডিওতে আমরা শিখে যাব। আয়নীকরণ শক্তি কাকে বলে, আয়নীকরণ শক্তির পর্যায়বৃত্ত ধর্ম এবং আয়নীকরণ শক্তির ব্যতিক্রম, তিনটাই আজকে অতি সংক্ষেপে আমরা শিখে নেব সুন্দর করে। ওকে, তাহলে আয়নীকরণ শক্তি হলো একটা পর্যায়বৃত্ত ধর্ম, কারণ আয়নীকরণ শক্তিটা পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে এই মৌলগুলার অবস্থান পরিবর্তনের সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়, যদিও অল্প কিছু ব্যতিক্রম আছে যেগুলো আমরা লাস্টে দেখে নিব। ঠিক আছে, আচ্ছা, আয়নীকরণ শক্তি কাকে বলে? এটা তুমি বলতে পারো যে ভাই আমার তো আয়নীকরণ শক্তি মনে থাকে না। মনে থাকার আসলে ট্রিক্সটা কি? তো আয়নীকরণ শক্তি তুমি যদি ভিতর থেকে বুঝতে না পারো তাহলে শুধু সংজ্ঞা পড়ে মনে থাকবে না। তো আমি তোমাকে ভিতর থেকে আয়নীকরণ শক্তিটা বুঝাই দিচ্ছি, একটু মনোযোগ দাও। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা মনে করি না, আয়নীকরণ শক্তি যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞায় বলা হয় কোনো মৌলের এক মোল, মনে করলাম কোনো একটা মৌল, সেটা হলো এক্স মৌল। কি মৌল? এক্স মৌল। এবং এই মৌলটা কোন কন্ডিশনে থাকতে হবে? এই মৌলটা থাকতে হবে গ্যাসীয় অবস্থায়। কি অবস্থায়? গ্যাসীয় অবস্থায়। তাহলে যদি তুমি সোডিয়ামের আয়নীকরণ শক্তি বের করতে চাও, সোডিয়ামকে গ্যাসে রূপান্তরিত করতে হবে। ক্যালসিয়াম বের করতে হলে ক্যালসিয়াম, ক্লোরিন চাইলে ক্লোরিন, সবাইকে গ্যাসীয় অবস্থায় নিয়ে যেতে হবে। তাহলে এক্স একটা মৌল কাকে বলে অবশ্যই তোমরা জানো। পর্যায় সারণীর যে 118টা ইন্ডিভিজুয়াল আছে সবাইকে বলা হয় মৌল। ওকে, এই মৌলের আমরা এক মোল নিব। কি মোল নেব? কত মোল নিব? এক মোল। ওকে, তাহলে কোনো মৌলের এক মোল পরমাণু কি কন্ডিশনে? গ্যাসীয় কন্ডিশনে। পরমাণু হতে তাপ প্রয়োগ করে, কি প্রয়োগ করে? পরমাণুতে কি করলাম আমরা? তাপ প্রয়োগ করলাম। তাপ প্রয়োগ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করলে কি পরিণত করব? ধনাত্মক আয়নে পরিণত করব। এখন এক মোল ধনাত্মক আয়নে যদি আমি পরিণত করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এক মোল ইলেকট্রন ত্যাগ করাইতে হবে। কি করতে হবে? এক মোল ইলেকট্রন ত্যাগ করাতে হবে। আবার বলি, তাহলে কোনো মৌলের এক মোল গ্যাসীয় অবস্থার এক মোল হতে বা এক মোল পরমাণু হতে এক মোল ইলেকট্রন ত্যাগ করিয়ে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে তাপ শক্তির প্রয়োজন হয়, এই যে তাপ শক্তিটা, এটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। বুঝতে পারছো? কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণু হতে এক মোল ইলেকট্রন ত্যাগ করিয়ে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যেই তাপ শক্তির প্রয়োজন তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। তাহলে আয়নীকরণ শক্তি তো মূলত কি? তাপ শক্তি প্রয়োজন। তাপ শক্তি প্রয়োজন। তাহলে বাইরে থেকে আমরা তাপ দিব এবং ওই তাপ দিয়ে কি করব? কোনো মৌল থেকে ইলেকট্রন ত্যাগ করে দিব। কোনো মৌল থেকে ইলেকট্রন ত্যাগ করিয়ে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত করব। ঠিক আছে, এখন এইটাকে আমরা বলি কি? যে পর্যায়বৃত্ত ধর্ম। কেন পর্যায়বৃত্ত ধর্ম? কারণ এই ধর্মটা পর্যায়ক্রমে আবর্তিত হয়। এবং এর পর্যায়বৃত্ত ধর্মটা কি? খেয়াল করতো, এর পর্যায়বৃত্ত ধর্ম হলো পর্যায় বরাবর, আমরা যদি নেই পর্যায় বরাবর, একই পর্যায় বরাবর আমরা বলি বাম থেকে ডান, তাই না? বাম হতে ডান। তাহলে বাম থেকে ডানে এটা কি হয়? বাম থেকে ডানে এরা বৃদ্ধি পায়। বাম থেকে ডানে কি হয়? বৃদ্ধি পায়। এখন বাম থেকে ডানে কেন বৃদ্ধি পায় সেটা আজকে আমরা সুন্দর করে জেনে নিব। আর কি হয়? একই গ্রুপ বরাবর কি হবে? উপর থেকে নিচে, উপর হতে নিচে। তাহলে উপর হতে নিচে ওইটা যদি বৃদ্ধি পায় এটা হবে কি? এটা পাবে হ্রাস। এটা হ্রাস পায়। এখন কেন এই যে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে গেলে হ্রাস পায়, সেটাই আজকে ভিডিওতে আমরা জানব। তো চলো, আচ্ছা, এখানে আমরা দুইটা ডায়াগ্রাম আঁকাইছি, তাই না? দুইটা ডায়াগ্রাম আঁকাইছি এবং দুইটা ডায়াগ্রামে আমরা নাম দিয়ে দিব। মনে করলাম এটা হলো একটা সোডিয়াম পরমাণু, একটু বেশি মাথা বড় হয়ে গেছে, এটা একটা সোডিয়াম পরমাণু, আর এইটাকে মনে করলাম একটা ক্লোরিন পরমাণু। ওকে, তো আমরা যদি একটা সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস করি, চলো তো করি। সোডিয়াম পরমাণু যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়ামের কেন্দ্রে প্রোটন থাকে 11টা, ফলে সোডিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস করি এমন হবে 1s2 2s2 2p6 3s1, এটা হয়। ওকে, ঠিক তেমনইভাবে আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি, ক্লোরিন 17 এবং এটা হবে 1s2 2s2 2p6 3s2 3p5। এই হয়েছে আমাদের দুইটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস। খেয়াল করো তো, দুইটা পরমাণুরই ক্ষেত্রে একটা জিনিস কিন্তু কমন আছে, সেটা হলো এর সর্বশেষ শক্তি স্তরও 3, এটারও সর্বশেষ শক্তি স্তরও 3। যেহেতু এদের সর্বশেষ শক্তি স্তর মিলে যাচ্ছে,
তার মানে এরা হলো একই কি বলা হয় একই পর্যায়ের মৌল, এদের পর্যায় কি সেম, এদের পর্যায় সেম। চলো তো আমরা একটু দেখে আসি এদের পর্যায় সেম কিনা আদৌ। ওকে, খেয়াল করো তো এদের পর্যায়টা খেয়াল করো তো, এই যে সোডিয়াম 3 নম্বর পর্যায়ে রয়েছে তাই না, সোডিয়াম পরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার এবং ক্লোরিন। তাহলে ক্লোরিন কোন পর্যায়ে আছে দেখো তো, যেই পর্যায়ে ঠিক সোডিয়াম আছে, এবং এটা কত নম্বর পর্যায়ে 3 নম্বর পর্যায়ে। তাহলে একই পর্যায়ের দুইটা মৌল আমরা ওখানে নিয়েছি, ঠিক আছে, একই পর্যায়ে দুইটা মৌল আমরা এখানে নিয়েছি, একটাকে সোডিয়াম আর একটা ক্লোরিন। চলো আমরা একটু ইলেকট্রনটাও এখানে বসাই দিই। তাহলে এটা হলো সোডিয়ামের ইলেকট্রনগুলো, এটা সোডিয়াম দেখতে, হ্যাঁ, আর ক্লোরিন দেখতে কেমন হয়, ঠিক এমন। লাস্ট শেলে দেখো ওর 7টা ইলেকট্রন আছে, তো আমরা এই 7টা ইলেকট্রন বসাই দিই এইটা। তাহলে এটা সোডিয়াম দেখতে, এটা ক্লোরিন দেখতে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এইসব দেখে আমি কি করবো, আমরা তো আয়নীকরণ শক্তি শিখবো। দেখতে হবে, আকারটা দেখতে হবে। আমি প্রথম ভিডিওতেই বলে দিচ্ছি যে পারমাণবিক ব্যাসার্ধ এইগুলা সবগুলার গডফাদার কাইন্ড অফ। তো পারমাণবিক ব্যাসার্ধ যদি আমরা বুঝি তাহলে আমরা যে কোনো জিনিস বুঝতে পারবো। আয়নীকরণ শক্তি কাকে বলে বলো তো, লাস্ট শেল থেকে ধরো আমি চাচ্ছি সোডিয়ামের এই ইলেকট্রনটা ত্যাগ করাই দিতে, এই ইলেকট্রনটা বাইরে বের করে দিতে। তাহলে এই ইলেকট্রনটা বাইরে বের করতে গেলে আমার কি করতে হবে, এখানে তাপ প্রয়োগ করতে হবে। কি প্রয়োগ করতে হবে, তাপ প্রয়োগ। ঠিক তেমনইভাবে আমি যদি ক্লোরিনের এই ইলেকট্রনটা বাইরে বের করতে চাই, ইলেকট্রন ত্যাগ করাতে চাই, তাহলে আমাকে এখানেও তাপ প্রয়োগ করতে হবে না বলো, এখানেও কি প্রয়োগ করতে হবে, তাপ প্রয়োগ করতে হবে, ঠিক আছে, এখানেও তাপ প্রয়োগ করতে হবে। তাহলে আমি এখানেও তাপ প্রয়োগ করবো, এখানেও তাপ প্রয়োগ করবো, এও ইলেকট্রন দিবে, এও ইলেকট্রন দিবে। এখন কে আগে দিবে কে পরে দিবে সেটা হলো আমার কথা। খেয়াল কত আমার কি আছে, আমার এখানে আছে হলো সোডিয়াম, এইদিকে আছে কি সোডিয়াম, আর এদিকে আছে কি ক্লোরিন। সোডিয়াম কোথায় আছে, সোডিয়াম আছে বাম, আর ক্লোরিন আছে কোথায়, ডানে। ক্লোরিন কোথায় আছে, ডানে, এইটা আছে বামে। ওকে, আমরা জানি কি বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, তাহলে ক্লোরিন ইজ গ্রেটার দ্যান, এখানে ক্লোরিন ইজ গ্রেটার দ্যান হবে সোডিয়াম। এখন ক্লোরিন কেন সোডিয়াম থেকে বেশি হবে সেইটাই তো আমাদের জানার বিষয়, তাই না। মনোযোগ দিয়ে দেখো, আমরা যদি সোডিয়াম এবং ক্লোরিনের ভিতরে বলি যে কার পারমাণবিক ব্যাসার্ধ ছোট এবং কার বড়, দেখো তো সোডিয়ামটা বড় এবং ক্লোরিনের ব্যাসার্ধটা ছোট। ক্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ ছোট, সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ বড়। এটার কারণ কি, এটার কারণ আমরা পারমাণবিক ব্যাসার্ধ অলরেডি জেনে ফেলছি। এখন খেয়াল করো, যার ব্যাসার্ধটা ছোট মানে যে আকারে ছোট হয়ে থাকে, আকারে যে ছোট হয়ে থাকে, সে তো ইলেকট্রনগুলো টান দিয়ে ধরে রাখে। খেয়াল করো তো ক্লোরিনের কেন্দ্রে প্রোটন সংখ্যা কয়টা, এই ক্লোরিনের কেন্দ্রে প্রোটন সংখ্যা কয়টা বলো তো, প্রোটন সংখ্যা হলো 17টা, ওর কেন্দ্রে প্রোটন আছে 17টা, এবং লাস্ট শেলে ইলেকট্রন কয়টা 2 4 6 7, 7টা ইলেকট্রন। তাহলে কেন্দ্রের 17টা প্রোটন এবং লাস্ট শেলের 7টা ইলেকট্রন খুব টাইট করে ধরে রাখছে। এবার এইদিকে খেয়াল করো তো, এর প্রোটন সংখ্যা কয়টা বলে 11টা, সোডিয়ামের প্রোটন সংখ্যা কয়টা মাত্র 11টা, এবং লাস্ট শেলে ইলেকট্রন কয়টা একটা, ওই ইলেকট্রনকে তো আর অত বল দিয়ে টান দিবে না। 11টা প্রোটন একটা ইলেকট্রনকে কতটা বল দিয়ে টান দেবে, খুব বেশি না। তাহলে এই ইলেকট্রনের প্রতি এর মায়া দয়া কম, কিন্তু এদের প্রত্যেকটা ইলেকট্রনের প্রতি এর টান অনেক বেশি, টান অনেক বেশি। কেন, কারণ ওরা সংকুচিত হয়ে আছে, বুঝতে পারছো। এখন এখান থেকে একটা ইলেকট্রন যদি আমি বের করতে চাই, তাহলে এই তাপের পরিমাণটা হবে অনেক বেশি, তাহলে ওকে প্রচুর তাপ দিতে হবে, তখন ওই ইলেকট্রন ছাড়বে, তার আগে ছাড়বে না। তাহলে আমরা শর্টকাটে যা বলতে পারি যে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার কারণ কি, বৃদ্ধি পাওয়ার একটাই কারণ, বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়ে যায়, লাস্ট শেলে ইলেকট্রনগুলো কেন্দ্রের সাথে শক্তভাবে যুক্ত হয়ে থাকে। এখন ওই ইলেকট্রন বের করতে গেলে প্রচুর পরিমাণ তাপের প্রয়োজন হয়, এই জন্য কি হয়, আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। আশা করি বুঝতে পারছো। চলো এবার পরবর্তী অংশটা জেনে যাই। সেটা হলো কি যে ওইটা তো জানলাম আমরা পর্যায়, আর এটা হবে গ্রুপ। তাহলে গ্রুপ বরাবর, হ্যাঁ, তাহলে গ্রুপ কি হয়, উপর থেকে নিচে। তো আমরা এখানে দুইটা গ্রুপ নিয়ে নিয়েছি, একই গ্রুপের দুইটা মৌল নিয়ে নিয়েছি। মনে করলাম এটা আমরা লিথিয়াম নিয়ে নিলাম এবং এটা নিলাম আমরা সোডিয়াম। ওকে, সোডিয়ামের ইলেকট্রন দেখতে কেমন একটু আগে আমরা করলাম সেইটাই আবার বসাই দিই এখানে। সোডিয়ামের 11টা ইলেকট্রন, আর লিথিয়ামের কয়টা ইলেকট্রন বলো তো, লিথিয়ামের মাত্র 3টা ইলেকট্রন, এই জন্য আমরা লিথিয়ামটা নিতে পছন্দ করি, বুঝছো। আচ্ছা, এটা লিথিয়াম। দেখো তো এর ভিতরে আকারটা কার বড়, আকারটা বড় অবভিয়াসলি সোডিয়ামের। কেন সোডিয়ামের আকারটা বড় বলো তো, সোডিয়ামের আকারটা বড় হওয়ার কারণ হলো লাস্ট কক্ষপথ 3, আর লিথিয়ামের লাস্ট কক্ষপথ 2। লিথিয়ামের লাস্ট কক্ষপথ কত, 2। তাহলে যেহেতু সোডিয়ামের আকারটা বড় এবং লাস্ট কক্ষপথ 3, তাহলে এই ইলেকট্রনটার প্রতি ওর মায়া দেওয়া বা আকর্ষণ বল একটু কম। যেহেতু কম, তাহলে এখানে অল্প তাপ দিলে, আমি যদি এখানে অল্প তাপ দিই, তাহলে ওই ইলেকট্রন কি করবে, ত্যাগ করে দেবে।
কিন্তু লিথিয়াম যেহেতু আকার ছোট, লিথিয়ামের আকার ছোট, এই ইলেকট্রনটাকে ওরা টাইট দিয়ে ধরে রাখবে। তাহলে এখানে আমি তাপ যদি দেই তাহলে ওই ইলেকট্রন তাও ছাড়তে চাইবে না। এখন ইলেকট্রন ছাড়তে গেলে কি লাগবে? বেশি তাপ লাগবে। কি লাগবে? বেশি তাপ লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বললাম যে লিথিয়াম যেহেতু উপরে আর সোডিয়াম নিচে, তাহলে আমরা বলছিলাম উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। তাহলে কার বেশি হবে আয়নীকরণ শক্তি? লিথিয়ামের বেশি হবে। কেন? কারণ লিথিয়াম ছোট। লিথিয়াম ছোট হওয়ার কারণে টাইট করে ধরে রাখে। সোডিয়াম বড় হওয়ার কারণে লিথিয়ামের মতো অত জোরে ধরে রাখতে পারে না। দ্যাটস হয় সোডিয়াম একটু তাড়াতাড়ি ইলেকট্রন দান করে দেয়। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যা বুঝলাম সেটা হলো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়? ইলেকট্রন আসক্তি মান বৃদ্ধি পায়, আর একই গ্রুপে উপর থেকে নিচে গেলে কি হয়? ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। এখন আসো আরেকটা মানে টাইপটা আছে, সেটা হলো আয়নীকরণ শক্তির ব্যতিক্রম। সব থেকে ইম্পর্টেন্ট, এটারে তোমরা 6টা স্টার দাও, বুঝছো? এখানে যতগুলা পারো ততগুলা স্টার দাও। এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট টাইপ। হ্যাঁ, কারণ আয়নীকরণ শক্তির যে ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমটা আমরা 4 জোড়া ব্যতিক্রম আছে টোটাল, তোমাদের জন্য 4 জোড়া ব্যতিক্রম আছে। তো আমি 4 জোড়া ব্যতিক্রম এখানে লিখে দিচ্ছি, একটু খেয়াল করো। প্রথম ব্যতিক্রম যেটা হলো, দেখো তো বেরিলিয়াম, বেরিলিয়ামের ডানে কি আছে বলো তো? বেরিলিয়ামের ডানে আছে বোরন। তারপরে বেরিলিয়ামের নিচে আছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের ডানে কি আছে? অ্যালুমিনিয়াম। ওকে, এবার এইদিকে চলে আসো। নাইট্রোজেনের ডানে আছে অক্সিজেন এবং নাইট্রোজেনের নিচে আছে ফসফরাস, ফসফরাসের ডানে আছে সালফার। এই 4 জোড়া বললে হবে তোমাদের জন্য। এই 4 জোড়া থেকেই কোশ্চেন আসবে, এর বাইরে একটাও কোশ্চেন আসবে না। এর বাইরে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম থাকলেও তোমাদের আর আসবে না, এসএসসি লেভেলে আর লাগবে না। ঠিক আছে? আচ্ছা, এটা খেয়াল করো তো, একটু আগে বললাম একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। তাহলে বেরিলিয়ামের ডানে আছে বোরন, তাহলে অবভিয়াসলি বোরন ইজ গ্রেটার দ্যান বেরিলিয়াম হওয়ার কথা, কিন্তু না, এখানে হবে উল্টা। উল্টাটা কি হবে? যে বেরিলিয়াম ইজ গ্রেটার দ্যান বোরন, ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দ্যান অ্যালুমিনিয়াম, নাইট্রোজেন ইজ গ্রেটার দ্যান অক্সিজেন, ফসফরাস ইজ গ্রেটার দ্যান সালফার। তার মানে উল্টা কাজ হয়ে গেছে। বাম থেকে ডানে বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু এই জায়গাটায় ব্যতিক্রম আছে। এর কারণ কি? এর কারণ হলো একটাই, সেটা হলো স্থিতিশীলতা। কি? স্থিতিশীলতা। খেয়াল করতে, বেরিলিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাস করি এমন হয় 1s স্কোয়ার 2s স্কোয়ার, এটা হলো বেরিলিয়াম। আমি যদি বোরনের ইলেকট্রন বিন্যাস করি 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p1। খেয়াল করো তো, এই যে বেরিলিয়ামে যে ইলেকট্রন বিন্যাস আছে, লাস্ট শেলটা দেখো 2-এর নীতিপূর্ণ হয়ে গেছে, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু কোনো 2-এর নীতিপূর্ণ হয় নাই। ঠিক তেমনইভাবে ম্যাগনেসিয়ামের লাস্টে তুমি পাবা 3s স্কোয়ার, মানে 2-এর নীতিপূর্ণ হবে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এমন পাবা 3s স্কোয়ার 3p1। বুঝতে পারছো? তাহলে অ্যালুমিনিয়াম স্থিতিশীল নয়, কিন্তু ম্যাগনেসিয়াম স্থিতিশীল। দ্যাটস হয় এটা কি হয়েছে? এর আয়নীকরণ শক্তি ওইটা থেকে বেড়ে গেছে। কারণ বুঝো তো, বেরিলিয়াম যেহেতু স্থিতিশীল হয়ে গেছে, এখান থেকে ইলেকট্রন ত্যাগ করা এখন বেশ কঠিন হয়ে গেছে, বাইরে থেকে অনেক বেশি তাপ দিতে হবে। আশা করি বুঝছো, আশা করি এই অংশটা বুঝছো। তাহলে এই জোড়াটা মূলত কি হয়েছে? সামনের দিকে যারা আছে তারা স্থিতিশীল হয়ে গেছে, কারণ কি? ওদের লাস্ট শেল পূর্ণ রয়েছে। তাহলে কি হবে? এটা পূর্ণ অরবিটালের জন্য। কি হবে? এটা পূর্ণ ইলেকট্রন বিন্যাসের জন্য, ইলেকট্রন বিন্যাস। তাহলে এরা পূর্ণ ইলেকট্রন বিন্যাস শো করে। যেহেতু পূর্ণ ইলেকট্রন বিন্যাস শো করে, তাহলে পূর্ণ ইলেকট্রন বিন্যাস অনেক বেশি স্টেবল হবে। এবার আসো এখানে নাইট্রোজেন, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি। আমি এক জোড়া করছি, আর এক জোড়া তোমরা নিজেরাই করে নেবা, পরেরটা একদম সেম টু সেম। তাহলে নাইট্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস করি এমন হয় 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p3। আচ্ছা, অক্সিজেন কত হয় দেখো তো? 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p4। আমরা জানি কি পি অরবিটালের টোটাল ইলেকট্রন ধরে কতটা? পিতে ইলেকট্রন ধরে 6টা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। যেহেতু 6টা ইলেকট্রন ধরে, 6টার অর্ধেক কত বলো তো? 6টাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 3টা ইলেকট্রন না? মানে কি এখানে দেখো তো, পিতে কয়টা ইলেকট্রন আছে? 3টা। 3টা মানে কি? অর্ধপূর্ণ। কি পূর্ণ? অর্ধপূর্ণ। তাহলে নাইট্রোজেনে অর্ধপূর্ণ ইলেকট্রন রয়েছে। আর তোমরা একটা ব্যতিক্রম পড়ে থাকবা যে অর্ধপূর্ণ এবং পূর্ণ ইলেকট্রন বিন্যাস অনেক বেশি স্থিতিশীল হয়, অনেক বেশি স্থিতিশীল হয়। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্ধপূর্ণ দেখায়, কিন্তু অক্সিজেনের কি অর্ধপূর্ণ দেখায়? দেখায় না। এই জন্য সোডিয়ামের ইলেকট্রন আসক্তির মান, আয়নীকরণ শক্তির মান কার থেকে বেশি হয়ে যায়? অক্সিজেনের থেকে বেশি হয়। কেন? কারণ ওর অর্ধপূর্ণ থাকে, ওই ইলেকট্রন ত্যাগ করতে চায় না, ওরা বেশি পরিমাণ শক্তি ডিজার্ভ করে, বলে যে আমাকে আরও বেশি শক্তি দিতে হবে, নইলে আমি ইলেকট্রন ছাড়বো না। ঠিক তেমনইভাবে ফসফরাসেরও অর্ধপূর্ণ হয়, সালফারের অর্ধপূর্ণ হয় না। তাহলে এখানে ব্যতিক্রমের মেন কারণ কি? স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। এখানে আমরা পূর্ণ
ইলেকট্রন বিন্যাস পায় আর এখানে অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস পায়। দ্যাটস হয় এখানে কি হয়েছে, দ্যাটস হয় এখানে ব্যতিক্রম দেখা গেছে। তো আশা করি আজকের এই একটা ভিডিওতে তুমি আয়নীকরণ শক্তি কাকে বলে, তার পর্যায়বৃত্ত ধর্ম এবং বাম থেকে ডানে গেলে কেন বৃদ্ধি, উপর থেকে নিচে গেলে কেন হ্রাস এবং তার ব্যতিক্রম প্রত্যেকটার ঠিকঠাক অ্যান্সার পেয়ে গেছো। এবং তোমরা এখন কি করবা, এখন বিভিন্ন কোশ্চেনগুলোর অ্যান্সার করা শুরু করবা। দেখবা যে আয়নীকরণ শক্তির এই কোশ্চেনটা বারবার আসে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। প্রাইম পাঠশালাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।